এসএসসি 2024 ব্যাচ যারা এইমাত্র এসএসসি পাশ করেছো এবং কলেজে ভর্তির জন্য আবেদন করে তোমাদের পছন্দসই কলেজ চলে এসেছে এবং কলেজে ভর্তি হতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা এই সামনের কয়েকদিন কিছু সমস্যা ফেস করবা। তোমাদের থাকা, তোমাদের পড়াশোনা, তোমাদের প্রাইভেট টিউশন, বিভিন্ন ধরনের ঝামেলায় তোমরা সামনে ফেস করতে যাচ্ছ, যেগুলো নিয়ে একটু তোমাদের সতর্ক থাকা উচিত। এবং সামনে 2টা বছর তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে। তোমরা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা। এর মাঝে তোমাদের যে সমস্যাগুলো ফেস করতে হবে এবং যে কারণে তোমাদের এইচএসসি রেজাল্ট এবং অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স মিস হয়ে যেতে পারে, সেই সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো থেকে পরিত্রাণ পেতে তোমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেইগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো এসএসসি 24 ব্যাচ তোমাদের ইন্টারমিডিয়েট লাইফের সমস্যা এবং সেগুলো থেকে পরিত্রাণের জন্য তোমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা শুরু করি। তোমাদের এখন তো মোটামুটি চান্স পাওয়া হয়ে গেছে কলেজে। তো সর্বপ্রথম তোমাদের চান্স পাওয়ার পর অর্থাৎ কলেজে ভর্তির আগেই কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা পদক্ষেপ নিতে হবে। এগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। তো আমাদের কি কি জিনিসপত্র দেখতে হবে? তোমরা যারা মোটামুটি ভর্তি হয়ে গেছো কলেজে, তোমরা হইতে পারে তোমাদের বাসার কাছে কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, বাসা থেকেই যাওয়া যাবে। তাহলে তোমাদের জন্য একটা সুবিধা কি, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে থাকতে পারবা, তোমাদের মা বাবার সাথে থাকবা। তোমার মা বাবা তোমাকে কেয়ার নিতে পারবে, মায়ের হাতে রান্না খাইতে পারবা, বাবার শাসনের মধ্যে থাকতে পারবা। তুমি ঠিকভাবে পড়াশোনা করতেছো কিনা তারা সেইটা তোমাকে একদম সুন্দর করে দেখে দেখে ধরে ধরে করায় দিতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার জন্য সুবিধা। কিন্তু যদি তুমি এমন জায়গায় যায় থাকো যে এখানে তোমার ফ্যামিলি এখন তোমার সাথে নাই, কিংবা তোমার ফ্যামিলি তোমার সাথে আছে কিন্তু তোমাকে ভাড়া থাকতে হবে, তাহলে তোমার জন্য 2টা অপশন থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে তুমি ভাড়া নিয়ে থাকবে বাসা, অথবা তোমার জন্য মেস অথবা হোস্টেলে থাকতে হবে। বাসা ভাড়া নিয়ে থাকলে তো যে সুবিধা, তুমি ফ্যামিলির সাথে থাকলে যে সুবিধাটা, সেম সুবিধাতেই তুমি ইচ্ছা করলে থাকতে পারবা। যদি তোমার যে কোনো একজন গার্ডিয়ান তোমার সাথে থাকে, তাহলেও কিন্তু তুমি একটা ফ্যামিলির একটা ফিলিংস পাবা। মেস বা হোস্টেলে থাকলে তোমাকে একটু আলাদা থাকতে হবে। তোমার এই ক্ষেত্রে কিন্তু খুব মন খারাপ থাকতে পারে অনেকটা সময়। তোমার অনেক আবার এরকম হইতে পারে যে তুমি খুব বেশি আনন্দে আছো যে তোমার ফ্যামিলি তোমার সাথে নাই, তুমি ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াইতে পারবা। তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে সময় কাটাতে পারবা। এই সুবিধাটা অনেকে নেয় এবং তাদের কিন্তু 12টা বাইজা যায় এইচএসসি লাইফে। তো এই জিনিসটা কখনোই ভাবনা আনা যাবে না যে আমি ফ্যামিলি থেকে বাইকে আসছি তার মানে আমি এখন খুব মজা করবো, এটা করা যাবে না। ঠিক আছে, তো তোমার সবার আগে মেস বা হোস্টেলটা, এইটা সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে যে তুমি আসলে থাকতেছো কোথায়। কলেজের হোস্টেল, সরকারি কলেজ হলে তো অনেক সময় হোস্টেল তোমাদের জন্য বরাদ্দ থাকে। যে কলেজ বা হোস্টেল, কলেজের যে হোস্টেলটা সেইখানে তুমি সিট পাচ্ছ কিনা এটা তুমি আগে খবর নিবা। যদি পাও এবং সেখানে পরিবেশটা কেমন, সেখানে পড়াশোনা করতে পারবা কিনা, নাকি সিনিয়রদের কারণে কোনো সমস্যা হইতে পারে, সেটার খবর ভালো করে নিবা। আর যদি ম্যাথস নাও তাহলে তোমাদের ফ্রেন্ডরা যতজন মিলে ম্যাথসটা নিচ্ছ সেইখানে ভালো একটা তোমরা সুবিধা পাবা কিনা এবং সেই ম্যাথসের ডিটেলসটা একটু ভালো করে জানবা। যে ম্যাচ বা হোস্টেলটা নিচ্ছ সেটা থেকে কলেজের দূরত্ব কতটুকু, এবং একই সাথে তোমরা যদি কোনো জায়গায় টিউশন বা প্রাইভেট পড়ো সেই জায়গাটা কতটুকু দূরে হবে, কলেজের দূরত্ব এবং প্রাইভেট বা টিউশনের দূরত্বটা কতটুকু, সেইটার যে যাতায়াত ব্যবস্থাটা কিরকম, এইটার জন্য তুমি কতটুকু দূরত্ব তোমার খরচ হবে, অর্থাৎ দূরত্ব কতটুকু থাকবে, তোমার টাকা কতটুকু খরচ হবে এবং তোমার সময় কতটুকু খরচ হবে, এই 3টে জিনিস ভালো করে তোমার একদম নিগরানিতে রাখতে হবে। কেন? দূরত্ব বেশি হইলো তোমার যাওয়া আসায় প্রচুর সময় নষ্ট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে খরচ বেশি লাগতেছে, তোমার ফ্যামিলির উপর অনেক বেশি প্রেশার পড়বে এবং সময় যেহেতু নষ্ট হচ্ছে, তোমার এইচএসসির সময় কম। অনেক সময় দেখবে এইচএসসির 16 মাসের মধ্যে এইচএসসির প্রিপারেশন তোমার নিয়ে নিতে হবে এবং 4 মাসের মধ্যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। তো অনেক ছোট সময় অনেক বেশি পড়াশোনা, তুমি যদি এখানে সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমার এই দিক দিয়ে তুমি পিছিয়ে যাচ্ছ অন্যান্য ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট যারা আছে, এইচএসসি ক্যান্ডিডেট যারা আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে, তাদের থেকে তুমি পিছিয়ে যাচ্ছ। এবং যদি দূরত্ব বেশি হয়, তোমার যাইতে আসতে যদি সময় বেশি লাগে, তুমি যদি এই সময় পড়াশোনা না করে তুমি জাস্ট যাতায়াতের জন্য ইউজ করো, তোমার কি হচ্ছে, সময়টা নষ্ট হচ্ছে না, তোমার শরীরটা ক্লান্ত হচ্ছে। তোমার শরীর যে ক্লান্ত হচ্ছে এটার জন্য দেখবা রাতের বেলা ঘুম ধরতেছে, তোমার দিনের বেলাও বেশি বেশি ঘুম ধরতেছে। তোমার দৈনিক যে তুমি 6 ঘন্টা ঘুমানোর কথা, এর থেকে বেশি দেখা যাচ্ছে 10-12 ঘন্টা ঘুম হয়ে যাবে। তো এই জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে, অসুস্থ যাতে না হয়ে যাও এবং বেশি ক্লান্ত যাতে না হয়ে যাও। এই জন্য তোমার বাসার কাছাকাছি একটা বা তোমার কলেজের কাছাকাছি তোমার একটা বাসা নিতে হবে এবং তুমি যে টিউশন গুলো পড়বা সেগুলো যাতে অন্তত তোমার কাছাকাছি হয় এরকম একটা তোমার হোস্টেল বা মেস বা বাসা ভাড়া নিতে হবে।
তোমার থাকতে সুবিধাটা হয়। ঠিক আছে? তো যাতায়াত ব্যবস্থা এবং দূরত্বের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো করে নিজের মাথার মধ্যে ঢুকানো যে এইগুলো আমাকে ভালো করে ফেস করতে হবে, এইভাবেই আমি আমার বাসা ভাড়া, মেস ভাড়া কিংবা হোস্টেলটা চুজ করব। দ্বিতীয়ত কথা হচ্ছে, তুমি যে প্রাইভেট বা টিউশনটা পড়বা সেইটার জন্য তো তোমার টাকা খরচ হবে। তো তোমার টাকা খরচ যতটুকু হচ্ছে এইটুকু কি তোমার ফ্যামিলি কন্ডিশনের সাথে একদম সুন্দরভাবে ম্যাচ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু প্রাইভেট পড়ি, যারা কলেজের টিচার আছে তাদের কাছে আমরা প্রাইভেট পড়ি বেসিক তথ্যগুলো বোঝার জন্য। অনেকে আছে যে অনলাইন থেকে পড়ে কিন্তু বুঝে যায়। যারা অনলাইন পড়ে না বুঝে তাদের জন্য অবশ্যই আমি মনে করি যে প্রাইভেট পড়া উচিত এবং অবশ্যই সেলফ স্টাডি করা উচিত। তুমি যদি নিজে না পড়ো, তুমি যতই প্রাইভেট টিউশন বা অনলাইনে দৌড়াও, তোমার কোনো লাভ হবে না। তুমি যদি নিজে পড়ো তাহলে দেখবে যথেষ্ট হয়ে যায় অনেক সময়। আর যদি নিজে পড়ে যথেষ্ট না হয় তখন তুমি প্রাইভেটে যাও, গিয়ে বুঝো, যেগুলো বুঝতেছো না সেগুলো বুঝো। ঠিক আছে? টিউশন নাও, যদি তোমার ফ্যামিলির ওই রকম সুবিধা থাকে টাকা পয়সা, তাহলে তুমি সুবিধা নাও এখানে। তারপর কোচিং কারা করে, যারা হচ্ছে মোটামুটি প্রাইভেট পড়া শেষ তারা যায় কিন্তু শেষের দিকে কোচিং এ। আগে যদি কোচিং এ ভর্তি হতে চাও সেটা একটা ভুল ডিসিশন হবে এইচএসসি সময়। ঠিক আছে? আগে কোচিং নেওয়া যাবে না, শেষের দিকে কোচিং এর কথা চিন্তা রাখবা। আর অনলাইন কারা পড়বা, যাদের একদমই অফলাইনে পড়ার মতো সুযোগ সুবিধা নাই, অফলাইনে পড়ার মতো টাকা পয়সা যোগান দিতে পারতেছে না ফ্যামিলি, তারা অনলাইনে চেষ্টা করবা। এবং অনলাইনে পড়ার ক্ষেত্রেও কিন্তু তোমার অবশ্যই ওয়াইফাই এর সাপোর্ট নিতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি অনলাইনে যে ক্লাসগুলো দেখবা সেগুলো প্রচুর তোমার ইন্টারনেট খরচের ব্যাপার স্যাপার থাকে। তুমি এমবি কিনে কিনে কুলায় উঠতে পারবে না। ওয়াইফাই থাকলে সুবিধা রেখে তুমি ওয়াইফাই থেকে যে কোনো সময় ভিতরে ঢুকে, ইন্টারনেটের ভিতরে ঢুকে তুমি কিন্তু তোমার ক্লাসগুলো দেখে নিতে পারবা। এইটা হচ্ছে একটা সুবিধা। তো আমি মনে করি যে তোমরা যারা একটু ভালো পড়াশোনা করতে ইচ্ছুক তোমরা অবশ্যই প্রাইভেট পড়বা এবং স্যার ম্যামদের অবশ্যই জানাবা যে তোমার আর্থিক সমস্যা আছে। স্যার ম্যামরা কিন্তু তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। কোনো স্যার ম্যাম চায় না কোনো একজন স্টুডেন্টের লাইফ নষ্ট হোক, সবাই সর্বোচ্চ চেষ্টা করে। তো এইটা তুমি অবশ্যই জানাবা এবং তখন স্যার ম্যাম যতটুকু তোমাকে পারে ছাড় দিবে সেই অনুযায়ী তোমরা করবা। অনেক স্যার তোমাদেরকে ফ্রিতেও পড়ায়, কিন্তু ফ্রিতে পড়াইলে তোমরা ওইটার সুযোগ নাও, এই জন্য অনেক স্যার ফ্রিতে পড়াইতে চায় না। এই জন্য তুমি জানাবা তোমার সমস্যাটা, স্যার ম্যাম অবশ্যই তোমাকে হেল্প করবে। ঠিক আছে? তো এই তিনটা জিনিস একটু ভালো করে তুমি দেখে নিবা আগে। ঠিক আছে? তুমি যে কলেজটা নিচ্ছ এটার আশেপাশে কিরকম অবস্থা আছে না আছে এগুলো দেখে তারপর তুমি কি যাচ্ছ, কলেজে ভর্তি হয়ে যাচ্ছ। ঠিক আছে? কলেজে ভর্তি হওয়ার পর তুমি কিছু সমস্যা ফেস করতে পারো। ঠিক আছে? তো এই সমস্যাগুলো ফেস করার আগে তোমাকে কিছু কাজ করতে হবে এই মানে ফেস করার মাঝেই। ঠিক আছে? যেমন হচ্ছে প্রথমে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপ্টেশন। তোমাকে ওই জায়গায় গিয়ে খাপ খাওয়াইতে হবে। নতুন একটা প্লেসে তুমি গেছো, তুমি চিনো না, সেখানকার ধরো মানুষকে তুমি জানো না। ঠিক আছে? তারপর হচ্ছে নতুন এনভায়রনমেন্ট, সবকিছুর সাথে তোমার কি করতে হবে, অ্যাডাপ্টেশন করতে হবে। এই অ্যাডাপ্টেশন করার সময়, অ্যাডজাস্টমেন্ট করার সময় আমাদের বডি যখন নতুন কোনো জায়গায় যায় তখন কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়। ঠিক আছে? শারীরিক সমস্যাও হইতে পারে কিংবা মানসিক সমস্যাও হইতে পারে। ঠিক আছে? তো শারীরিক সমস্যা হলে তো সেটা তুমি ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে তুমি ঠিক করে নিতে পারো। কিন্তু যদি মানসিক সমস্যা হয় তাহলে কিন্তু নিজেকে নিজের বুঝ দিতে হবে, অথবা তোমার কোনো ফ্রেন্ড, তোমার ফ্যামিলির কিন্তু সাপোর্ট লাগবে। ঠিক আছে? তাদের সাথে কথা বলবা, ফ্যামিলির সাথে যত বেশি কথা বলবা তত তোমার মন ভালো থাকবে। ফ্রেন্ডের সাথে একটু ভালো সম্পর্ক গড়ে তুলবা, দুইজন মিলে পড়াশোনা করবা, তাহলে দেখবা তোমার যে মানসিক সমস্যাটা আছে নতুন জায়গায় গিয়ে সেটা আস্তে আস্তে কেটে যাবে। আর পড়াশোনার মধ্যে থাকবা, পড়াশোনা ছাড়া যে না ফ্যামিলি থেকে দূরে আসছি এখন মানসিক সমস্যা হচ্ছে, চলো আমরা একটু পার্টি পার্টি কইরা তারপর আরাম করি। ঠিক আছে? ঘুরে ঘুরে বেড়াই, আমার তো পড়তে মজা লাগতেছে না, নো, এটা করা যাবে না। পড়াশোনার মাঝে থেকেই তোমার যত মেন্টাল সাপোর্ট আছে সেটা নিতে হবে। ঠিক আছে? আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে তোমার এইম ইন লাইফটা সিলেকশন করা এবং সেটা তাড়াতাড়ি করতে হবে। আমি অবশ্যই বলবো ফার্স্ট ইয়ারের মধ্যে তুমি এইম ইন লাইফটা সিলেক্ট করে ফেলবা। তুমি তো মোটামুটি ফার্স্ট ইয়ারের বইগুলো কিনবা, কিনে তারপর দেখবা যে তোমার কাছে কোনটা ভালো লাগে বেশি। তুমি কি মেডিকেলে পড়ার জন্য যোগ্য, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য, নাকি তুমি ভার্সিটির জন্য। ঠিক আছে? তোমার এইম ইন লাইফটা খুব ভালো করে সিলেক্ট করবা। যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা তারা মেডিকেলের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা তারা ইঞ্জিনিয়ারিং জন্য, যারা ভার্সিটি পড়ার জন্য তারা ভার্সিটির জন্য আগে থেকেই বইগুলো কি করবা, সুন্দর করে কিনে রাখবা। ঠিক আছে? এবং এই যে বইগুলো তোমরা কিনে ফেলতেছো তুমি মনে রাখবা অবশ্যই এমন বই আছে যেগুলো পড়লে এবং অ্যাডমিশন একসাথে হয়ে যাবে। ঠিক আছে? তো ওই বইগুলো তুমি নিজে নিজে সিলেক্ট করবা। যেমন হচ্ছে আমি তোমাদেরকে বললাম যদি তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও তাহলে তোমার কি লাগবে, তুমি যদি এইচএসসি এর জন্য প্রিপারেশন নাও তাহলে তোমার কি লাগবে, সেটার জন্য আমি একটা ভিডিও রেডি করে রাখছি। তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা এই ভিডিওটা দেখে নিজেদের প্রিপারেশন নিয়ে নিতে পারো। ঠিক আছে? অবশ্যই এটার ভিডিওর যে লিঙ্কটা আছে এটা আমরা কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে রাখবো। তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। একদম সম্পূর্ণ প্রিপারেশন তুমি কিভাবে নিবা সম্পূর্ণটা এখানে দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে এমএইচ নাসিম ইউটিউব চ্যানেল থেকে তোমরা সরাসরি এটা দেখে নিতে পারো। ঠিক আছে? তারপর মনে রাখবা স্টাডি রুটিন লাগবে একটা। তুমি
এত মানে পুরো 2 বছর 1.5 বছরের জন্য পড়াশোনা করতে যাচ্ছ, তুমি যদি হ্যাফাজার্ডলি পড়াশোনা করো, দিন শেষে দেখবা যে মানে পড়াশোনার জন্য যেই একটা তুমি টার্গেট রাখছো, শেষ পর্যন্ত টার্গেটটা ফিল আপ হচ্ছে না। যদি টার্গেট ফিল আপ করতে চাও, তোমাকে রুটিন লাগবে, একটা রুটিন নিতেই হবে। এখন তুমি যে রুটিনটা করবা, সেটা হইতে পারে সকাল, ঠিক আছে, 6টা থেকে 11টা, দুপুর 2টা থেকে 7টা পর্যন্ত, রাত 7টা থেকে 12টা পর্যন্ত, 3টা সেগমেন্টে তুমি ভাগ করে নিতে পারো, ঠিক আছে। আবার মাঝখানে আবার ইয়া করতে পারো যে সায়েন্সের সকল সাবজেক্ট যাতে অ্যাড থাকে, ঠিক আছে। যেমন সকালবেলা যখন তুমি 6টা থেকে 11টা পর্যন্ত পড়তে যাচ্ছ, তখন যেন তোমার সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট থাকে, হইতে পারে সেটা ফিজিক্স, হইতে পারে কেমিস্ট্রি, হইতে পারে বায়োলজি, যে কোনো একটা, ঠিক আছে। দুপুরে তুমি হায়ার ম্যাথ নিতে পারো, ফিজিক্স নিতে পারো, কেমিস্ট্রি নিতে পারো, রাতে আবারও বায়োলজি, কেমিস্ট্রি বা ফিজিক্স যে কোনো একটা তুমি তোমার ইচ্ছা করে নিতে পারো, বা 4টা সাবজেক্টই যেন থাকে প্রতিদিন, ঠিক আছে। এবং আসর থেকে মাগরিব যে টাইমটা, এটা কিন্তু অনেকে পড়াশোনা করে না। আমি করতাম, আমি বাংলা পড়তাম আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং মাগরিব থেকে এশা পর্যন্ত কিন্তু অনেকে পড়ে না। আমি মাগরিব থেকে এশা পর্যন্ত ইংরেজি পড়তাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার রুটিনটা সাজানো ছিল। আর তোমাদের হয়তো এই সময়ে অনেকের টিউশন বা প্রাইভেট থাকবে, তো সেই অনুযায়ী তোমরা রুটিনটা ক্রিয়েট করবা, যাতে নিজেদের যাতে 4টা সায়েন্সের সাবজেক্ট অন্তত প্রতিদিন পড়া হয়। বাংলা, ইংলিশ, আইসিটি যদি প্রথম দিকে নাও পড়ো, অন্তত পরীক্ষার আগে 15 দিন, এইচএসসির আগে টানা 3 মাস যেন পড়া হয়, এটা অন্তত নিজেরা এনশিওর করো, ঠিক আছে। তাহলেও কিন্তু এই বাংলা, ইংলিশ, আইসিটিটা কভার হয়। তারপর আমাদের পঞ্চম কাজ হচ্ছে সবসময় নিজেকে মোটিভেট করবা, মোটিভেট ইয়োরসেলফ। সবসময় মনে রাখবা, তুমি যতই মোটিভেশনাল ভিডিও দেখো, দিন শেষে তুমি নিজেকে নিজে মোটিভেট না করলে কেউ তোমার আইসা এক্সট্রা মোটিভেশন দিতে পারবে না। তোমার নিজেকে নিজে মোটিভেট করতে হবে। প্রত্যেক সময় যখন তোমার কাছে মনে হচ্ছে যে তোমার আশেপাশে সবাই অনেক বেশি পারতেছে, আমি পারতেছি না, নো, তখনই তোমার মনে করতে হবে যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখি পারি কিনা, শেষ পর্যন্ত পড়াশোনা করে দেখি আমার হয় কিনা, শেষটা দেখে ছাড়বো, শুরু যখন করেছি শেষ আমি করেই দেবো। এই যে একটা মোটিভেশন, নিজেকে নিজে মোটিভেট করা, এটা যদি শেষ পর্যন্ত না করে যেতে পারো, তাহলে কিন্তু হবে না। ইন্টারমিডিয়েট লাইফটা অনেক লম্বা, তো তোমার একটা ম্যারাথন পুরা 1.5-2 বছরের, এই ম্যারাথনের যে দৌড়টা আছে, তুমি স্প্রিন্টের মতো হুট করে দৌড় মেরে গিয়ে শেষ করে ফেলবে 100 মিটারের, এরকম চিন্তা করলে হবে না। এটা হচ্ছে ধরো 5 থেকে 6 কিলোমিটার লম্বা রাস্তা, 100 মিটারের দৌড় না যে উসান বোল্টের মতো তুমি স্পিডে গিয়ে দৌড়ে শেষ করে দিচ্ছ, ঠিক আছে। তো এই জন্য তোমাকে প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে দরকার লাগতে পারে তোমার মোটিভেশনের। ওই সময় তুমি নিজেকে নিজে মোটিভেট করো যে আমাকে পড়তে হবে, চল আমি পড়ি, এখন পড়তেছি, পরে পড়বো, এভাবে পড়তে থাকি। অথবা তোমার কথা থাকবে যে আমি আজকে পড়বো, কালকে কি হয় না হয় এটা কালকে দেখবো। প্রতিদিন যদি নিজেকে এভাবে মোটিভেট করতে পারো যে আমি আজকে পড়তেছি, আজকে পড়বো, আজকেই, আজকেরটা আমি দেখবো, পরের দিন একটা, পরের দিন আমি নিজেরটা দেখে নেবো। এভাবে যদি নিজেকে মোটিভেট করে করে রেগুলার করতে পারো, তাহলে দেখবা নিজের মধ্যে ডিপ্রেশন আসবে না, তুমি তোমার যে পড়াশোনাটা আছে রেগুলার চালাই যেতে পারবা। ষষ্ঠ জায়গাটা অ্যাডভাইস। তোমাকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিবে স্যার ম্যামরা, তোমার আব্বু আম্মু, ঠিক আছে। কোনো অ্যাডভাইসই কিন্তু তোমার জন্য খারাপ না। তোমার স্যার ম্যামরা যে অ্যাডভাইসগুলো দেবে, এগুলো সবগুলো শুনবা এবং বুঝবা, সেগুলো নিজের উপর অ্যাপ্লাই করবা। যদি ভালো হয়, ভালো রেজাল্ট আসে, সেগুলো গ্রহণ করবা। আর যদি দেখো যে অ্যাডভাইসগুলো আমার জন্য ভালো হচ্ছে না, তাহলে তুমি নিজের মতো করে সেটাকে মডিফাই করবা। তোমাকে একজন স্যার বললো যে তুই দিনে 18 ঘন্টা পড়বি, ঠিক আছে, তুমি একদিন নিজের উপর এটা অ্যাপ্লাই করে দেখো, 18 ঘন্টা পড়লে তোমার শরীরে কি কি সমস্যা হয়। যদি সমস্যা হয়, পারো না, আমার পক্ষে এটা পসিবল হচ্ছে না, তুমি একটু কমায় নিয়ে আসো, 15 ঘন্টা নিয়ে আসো, 12 ঘন্টা নিয়ে আসো, 8 ঘন্টায় নিয়ে আসো, এটা তো পারবা। তাহলে 8 ঘন্টা যদি পড়াশোনা তুমি দেখো যে না তোমার সবকিছু ঠিকঠাক থাকতেছে, পড়াশোনাও রেগুলার হচ্ছে, তুমি পারতেছো সবকিছু, তাহলে 8 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করো। এটাই হচ্ছে মডিফিকেশন, যে আমি একটা অ্যাডভাইস পাইছি, ওই অ্যাডভাইসটাকে আমি মডিফাই করতেছি আমার জন্য যাতে ভালো হয় এবং আমি একটা ভালো ফলাফল পাই, ঠিক আছে। এইভাবে অ্যাডভাইস গুলো রিসিভ করবা, তোমার জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। এরপর ধরো তুমি এখন ভর্তি হয়ে গেছো, ঠিক আছে। এখন ভর্তি হইছো, পরে এই কাজগুলো কোনো মতেই করা যাবে না। কি কি কাজ, আমি তোমাদের জন্য 10টা কাজের কথা বলবো, এই 10টা কাজ জীবনেও করতে পারবে না, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে পাখা গজানো যাবে না। একটা প্রবাদ শুনছো তো, পিপিলিকার পাখা গজায় মরিবার কালে। আমি বলছি তো, তোমরা এখন পিপিলিকার একটা রেস দৌড়বা, ম্যারাথন দৌড়, ঠিক আছে। তো এখন তোমরা হচ্ছে পিপিলিকা, এখন যদি তোমরা পাখা গজাও, তাহলে কি হবে, তোমাদের মরণের সময় চলে আসছে। এখন পাখা গজানোর কথাটা আমি কেন বললাম, ইন্টারমিডিয়েটে অনেক স্টুডেন্ট যাদের ফ্যামিলি থেকে দূরে চলে আসে, দূরে চলে আই সে কি করে একটা ফ্রিডম পায়। এই পাইছি ফ্রিডম, এই পাইছি স্বাধীনতা, আমার বাবা মা আমার এতদিন মুরগি বানায় রাখছিল, এখন আমি ফ্রিডম পাইছি, এখন আমি আসল পুরুষ হব। ওরা কি করে, রাত বিরাত 2টা পর্যন্ত পার্টি করে, ঘুরে বেড়ায়, ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করে, এই করে সেই করে, গান নাচ বাজনা, মানে নাচ গান বাজনা যাতে সবকিছু কইরা টইরা, কি হয়, দিন শেষে তাদের পড়াশোনার 12টা বাজে, পরীক্ষার 12টা বাজে, এবং ফলাফল একদম শূন্য হয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কাদের এটা হয়, যারা হয় গ্রাম থেকে শহরে আসে, অথবা তারা আগে ফ্যামিলির সাথে ছিল, ফ্যামিলি থেকে নতুন কোনো একটা জায়গায় যায়, তখন তাদের এরকম হয়। আর ঢাকায় যারা আসে তাদের সাথে এটা বেশি হয়। আইসা কি করে, তারা বিভিন্ন ধরনের ঝামেলায় এসে জড়ায় যায়, ঝামেলায় জড়ায় গিয়া তাদের পড়াশোনার 12টা বাজে যায়।
এই কাজটা এই জন্য করা যাবে না, পাখা গজানো যাবে না। তুমি এখানে পড়াশোনা করতে আসছো, ইন্টারমিডিয়েটের সময়টা হচ্ছে পড়াশোনা এবং নিজের কেরিয়ার গড়ার সময়। তুমি যদি এই টাইমে পাখা গজাও, তোমার কিন্তু লাইফ শেষ। ঠিক আছে, তো এই কাজ করা যাবে না। প্রথম কাজ, পাখা গজানো যাবে না, মনে থাকবে সবার। দ্বিতীয় কাজ হচ্ছে আড্ডাবাজিতে সময় দেওয়া যাবে না। আমি আগেই বলছি আড্ডাবাজির কথা। আড্ডাবাজিতে কেমন কেমন সময়, ধরো তোমার কলেজ ছুটি হয়েছে, তোমার প্রাইভেট বা কোচিং শুরু বা শেষ হয়, তোমার কি হয় একটা সময় থাকে, এই সময়টা কি করো, তুমি ফ্রেন্ডদের সাথে উল্টা পাল্টা ধুমসে কথাবার্তা বলো, তুমি পড়াশোনা নিয়ে কথাবার্তা বলো, কিছু এমন কাজ করো যেটা তোমার এইচএসসিটাকে আরো আগায় নিবে, অ্যাডমিশনের ইয়াটাকে, কাজটাকে, পড়াশোনাটাকে আরো আগায় নিবে। এরকম কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলো। উল্টা পাল্টা কথাবার্তা বলে লাভ কি? যে দোস্ত ওই মেয়েটা দেখছি আজকে অনেক সুন্দর, ঠিক আছে, দোস্ত ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, কেমনে প্রপোজ করবো বুঝা, দোস্ত চল একটা মেয়েকে গিয়ে টিজ করে আসি। ছেলেরা এই সকল উল্টাপাল্টা কথাবার্তা বলে, চিন্তা করো তাহলে এই যে এই জিনিসগুলো তোমরা করতেছো, এটাতে কি তোমার কোনো আদৌ লাভ হইতেছে? আমার অনেক ফ্রেন্ড দেখতাম এগুলো করতো, আমি আমার ফ্রেন্ডদের সাথে এই জন্য বেশি একটা মিশতামও না। আমি কি করতাম, চুপচাপ যাইতাম, চুপচাপ আসতাম কলেজ থেকে। তারপর প্রাইভেটের মধ্যে চুপচাপ যাইতাম, চুপচাপ আসতাম। ঠিক আছে, মাঝে মধ্যে আমার ফ্রেন্ডরা কিছু জিজ্ঞাসা করলে, হ্যাঁ বন্ধু এটা আনসারই, এটা আনসারই, এটা এরকম, এটা এরকম, জাস্ট এরকম আনসার। কারোর সাথে কি আড্ডাবাজি কইরা গিয়া ওই মেয়েদের পিছিয়ে করবো, এতটুকু সময় আমার ছিল না। ঠিক আছে, আর ওই সময় কিন্তু প্রচুর ধর্মভীরু ছিলাম, টুপি পড়তাম, তো কেউ আমার সাথে এসে এরকম কাজ করার সুযোগও পায় না, যে নিয়ে একটা আর যে চল বন্ধু একটা মেয়ের পিছিয়ে ঘুরি, এরকম করার কোনো সুযোগও পায় নাই। ঠিক আছে, তো এই জন্য ভাইয়া এই যে আড্ডাবাজি কিংবা বন্ধুদের সাথে ঘুরে ফিরে সময় নষ্ট করা, এটা একটু তোমাদের বাদ দিতে হবে নিশ্চয়, অন্তত এইচএসসি সময়টা আগে। ঠিক আছে, এই পুরো ইন্টারমিডিয়েট সময়ে অনেকটা সময় তোমার এখানে লস হবে। ঠিক আছে, ইভেন আমি যখন গুরুদাল কলেজে পড়তাম, আমাদের এখানে মুক্ত মঞ্চ ছিল, এখনো আছে, গুরুদাল কলেজের ছেলে মেয়েরা গিয়ে আড্ডা দেয়। ঠিক আছে, তো এই মুক্ত মঞ্চের সামনে এসে কি করে, ওরা গিয়া বৈশা থাকে, ছেলে মেয়ে যায়, ছেলেদের পাশ দিয়ে মেয়েরা গেলে মেয়েরা দেখে, ঠিক আছে, ছেলেদের পাশ দিয়ে মেয়েরা গেলে ছেলেরা দেখে, মেয়েদের পাশ দিয়ে ছেলেরা গেলে মেয়েরা যে বসে আছে তারা দেখে, জাস্ট এইগুলাই করে, দেখা দেখি। কি করবে, ভালো লাগতেছে যে ভাই পড়াশোনা অনেক করছি, এখন এইগুলো দেখতেছি ভালো লাগতেছে। এই যদি চিন্তা থাকে তোমার, অ্যাডমিশন তোমার জন্য একদম বলা যায় যে একটা খারাপ সময় নিয়ে আসবে, খারাপ ভাগ্য নিয়ে আসবে। আর খারাপ ভাগ্যের জন্য দায়ী কিন্তু তুমি কাজ করতেছো, এগুলো সময় নষ্ট করতেছো, এই সময়টা পরবর্তীতে গিয়া তোমাকে অনেক বেশি ভোগাবে। এই জন্য সময় নষ্ট করবা না আড্ডাবাজিতে, মনে থাকে যেন। তৃতীয় কাজ হচ্ছে প্রেম বা রিলেশনশিপ করা যাবে না। যাদের আগে থেকেই প্রেম বা রিলেশনশিপ আছে, তারা যাই করো না করো, পড়াশোনার জন্য সময় বাইর করে তারপর যদি পারো একটু সময় দিও, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কারোর রিলেশনশিপ আগে থেকে না থাকে, প্রেম প্রীতি আগে থেকে না থাকে, ইন্টারমিডিয়েটের সময়ে প্রেম প্রীতি করা যাবে না। ঠিক আছে, তুমি প্রেম প্রীতি করলা, তোমার মন গেল ভাইঙা, তোমার দেয়া গেল ছেকা, তোমার কি হবে, এই পুরা এইচএসসি লাইফটা তোমার হ্যাল হয়ে যাবে। কিভাবে হেল হবে, তুমি নিজেও কিন্তু ধরতে পারবে না যে কি হইলো আমার। যে তুমি দেখবে তুমি পড়তে যাচ্ছ, তোমার পড়াশোনায় মনোযোগ বসতেছে না, তুমি দেখবে তুমি কোনো কাজ করতে যাচ্ছ, তোমার কাজ করতে ভালো লাগতেছে না, তোমার সবসময় তোমার সেই প্রিয় মানুষটার কথা মনে পড়বে। তো এই যে তোমার যে মনটা ভাঙতেছে, এই মনটা জোড়া লাগাবে কি আইসা? তোমার তো পড়ালেখার প্রতি তখন রিয়া থাকবে না, তখন যে তোমার রেজাল্টটা খারাপ হবে, এটার জন্য দায়ী কে? শুধু তুমি নিজে। তো এই জন্য ভাই আমি বলছি, এই ইন্টারমিডিয়েট টাইম, অ্যাডমিশন টাইম, এই দুইটা টাইমে কোনোভাবেই প্রেমে জড়ানো যাবে না। ঠিক আছে, আর যদি প্রেম থাকে শিথিল করো, পড়াশোনায় বেশি সময় দাও, এটা তোমার কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো প্রেম বা রিলেশনশিপকে ইন্টারমিডিয়েট সময় না করা শিখো এখনই। ঠিক আছে, যদি কেউ চিন্তাও করে থাকো যে একটা মেয়েকে পছন্দ করছি, এখন গিয়া ইয়া করবো, কি বলে প্রপোজ করবো, কিংবা একটা ছেলে একটা মেয়ে যদি কোনো একটা ছেলেকে পছন্দ করে থাকো, প্রপোজ করবো ভাবছো, এখনই ক্যান্সেল করে দাও। ঠিক আছে, তোমার নিজের ভালোর জন্য বলতেছি ভাইয়া। অ্যাডমিশনের সময় তারপর গিয়ে কান্নাকাটি করতে হবে, চান্স যখন পাবা না তখন কান্নাকাটি করতে হবে, তখন বুঝবা যে ভাইয়া যে কথাগুলো বলছিল কেন বলছিল। এটা হচ্ছে তোমাদের জন্য 3 নাম্বার বারণ আমার। ঠিক আছে, 4 নাম্বার দেখো, এইচএসসি এর বাইরে, অর্থাৎ এইচএসসি যে পড়ালেখাটা আছে এইটার বাইরে কোনো জায়গায় অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। এখন তুমি বলতে পারো যে ভাই এইচএসসির বাইরে আমি কোথায় কোথায় সময় নষ্ট করি, এই যে তোমার জন্য কয়েকটা পয়েন্ট আমি দিলাম। তুমি বিভিন্ন অনুষ্ঠানে গেছো, গেছো তো গেছোই, তোমার যে প্রতিদিনের পড়ালেখাটা মিস যাচ্ছে, তুমি কি এটা আর সময় দিতে পারবা? এই যে আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, তুমি এই এই টপিকটা পড়ো না বা এই অধ্যায়টা পড়ো না, কেন পড়ো না? ওই সময় আমার কাজিনের বার্থডে ছিল, ওই সময় আমার কাজিনের বিয়ে ছিল, আমি ভাইয়া 1 সপ্তাহের জন্য চলে গেছিলাম। তো 1 সপ্তাহের জন্য চলে গেছো, বাড়ির কথা তো একদম ভুলে গেছো, তোমার যে পড়াশোনা আছে, তোমার যে এইচএসসি ভবিষ্যতে দিতে হবে, অ্যাডমিশন দিতে হবে, এটা কথা মনে নাই? না ভাই, এটা তোমার মনে নাই, এখন কি করবো? এখন দেখো তাহলে ভিডিও, অনলাইনে ভিডিও দেখো, ভিডিও দেখো তো ভাইয়া বুঝি না, তাহলে কে আইসা তোমাকে এখন বুঝাই দিবে? কার আছে এত সময়? তুমি নিজেকে নিজে সময় দিছো না। তোমার তোমার ছিল ওই সময় বার্থডে ছিল, তারপর বিয়ে ছিল, ঠিক আছে, পার্টি ছিল, এইগুলো করে করে নাই। তারপর আত্মীয় স্বজন যখন বাসায় আসে, তুমি তো তাদের সাথে গিয়ে ধুমসে গপ্প শুরু করে দাও। তারপর হচ্ছে তোমার সাথে যদি কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তাদেরকে সাথে নিয়ে বসায় রাখো। ইভেন যারা সেকেন্ড টাইম দিতেছে, আমি সেকেন্ড টাইম আর অনেককে দেখি যে তারা বাচ্চা পাইলে আরে নিয়ে গিয়ে বসে থাকে,
মেয়ে বিশেষ করে নিয়ে বসে থাকে, তাদের পড়াশোনা কিন্তু আর হয় না। ঠিক আছে, পড়াশোনা তো হয় না, তাদের বাচ্চাদের সাথে এরকম খেলাধুলা করে যখন, তখন কি হয়, বাচ্চারা তো অনেক মনে করো ঝামেলা করে। পড়াশোনা মনে করো একবার করতেছে, কিছু একটা মুখস্থ করতেছে, আর বাচ্চাও কিন্তু এরকম হ্যাঁ শব্দ করতেছে, কি পড়তেছে না পড়তেছে নিজেও বুঝতেছে না, তার ব্রেন ক্যাচই করতে পারতেছে না। এইটা শুধু ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, এই জন্য নিজে যখন পড়বা, একদম শুনশান একটা জায়গাতে পড়বা, এবং আত্মীয় স্বজন যদি আসে, নিজের জায়গাটা যাতে আলাদা হয়ে থাকে। আত্মীয় স্বজন আসছে নাকি যাচ্ছে সেটা যাতে বোঝাও না যায়। হ্যাঁ, তোমার ফ্যামিলির গুরুত্বপূর্ণ কেউ আসলো, তার সাথে দেখা করলা, কুশল বিনিময় করলা, একটু সময় দিলা। সময় দিতে আমি না করি নাই, কিন্তু এতটুকু সময় দিও না যাতে পরে পস্তাইতে হয়। ঠিক আছে, অল্প অল্প করে সময় দিবা। আর পড়াশোনার বাইরে কোনো ধরনের কমিক্স, তারপর হচ্ছে অন্যান্য যে বই টই পড়া, হ্যাঁ সাহিত্য পড়া, অনেকের সাহিত্যিক মন মানসিকতা জেগে ওঠে এইচএসসির সময়, এটা করা যাবে না। ঠিক আছে, এইচএসসির সময় সাহিত্যিক হওয়া যাবে না, কমিক্স পড়ে সময় নষ্ট করা, ঠিক আছে, অন্যান্য বই, গল্পের বই পড়ে সময় নষ্ট করা, এটা করা যাবে না। ঠিক আছে, এখন তোমরা বলতে ভাই মোবাইলের কথা বললেন না, কারণ মোবাইলের কথা পরবর্তীতে আছে। এই যে মোবাইল চালানোর সময় বেঁধে দিতে হবে, সারাদিন 24 ঘন্টা যাতে মোবাইলটা হাতে না থাকে। এই কথাটা আমি কেন বললাম, তোমার হাতে মোবাইল আছে, আরে চালা দেখি কত চালাইতে পারো না, ইচ্ছা মতো কিন্তু তোমরা চালাও। রিলস একটার ভিতর ঢুকলে 2-3 ঘন্টা চলে যায়, এই ইউটিউবে রিলস, ফেসবুকে রিলস, টিকটকে রিলস, মানে রিলসের উপর রিলস, মানে কত দেখবা। তারপর মুভি টুভি আসলে মুভি দেখা, ওয়েব সিরিজ আসলে ওয়েব সিরিজ দেখা, মানে মোবাইল ছাড়বো কেমনে ভাইয়া, আমার তো সময় মানে ইয়াই পাইতেছি না, সুযোগই পাইতেছি না। তার উপর যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তাহলে তো হইছেই কাম, ওইখানেই সময় দিতে, মানে দিতে থাকো, চলতে থাকুক সময়, দিতেছি তো ভালোই লাগতেছে সময়। কিন্তু এই যে তুমি সময়টা নষ্ট করতেছো, এটা কিন্তু আর ফেরত পাবা না। লিমিটেড সময় ইন্টারমিডিয়েটের জন্য। ঠিক আছে, তো মোবাইল তুমি একটা সময় বেঁধে রাখো যে আমি দিনের মাত্র 1 ঘন্টা আমি মোবাইল চালাবো হাইয়েস্ট। ঠিক আছে, আমার এই সময়ের মধ্যে আমি যদি কারো যদি অনলাইন ক্লাস থাকে সেটার জন্য আরো 2 ঘন্টা এক্সট্রা, তুমি 3 ঘন্টা চালাইতে পারো হাইয়েস্ট মোবাইল। ঠিক আছে, এর বেশি কিন্তু চালানো আমি মনে করি না কোনো দিক দিয়েই ভালো। তোমার নিজের পড়তে হবে, তোমার টিউশন প্রাইভেট থাকতে পারে, ওইগুলোতে পড়া পড়তে হবে, কলেজে যাইতে হবে, অনেক সময় কিন্তু তোমার এখানে যাবে। তো নিজের পড়ার জন্য যদি সময় না নিতে পারো, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই। আর মোবাইলটা যদি তোমার নিজের হাতে কন্ট্রোল না হয়, তুমি তোমার গার্ডিয়ানকে এটা বলো যে আমার হাতে 2 বা 3 ঘন্টার বেশি আমি যদি মোবাইল না নিই, মানে এটার একটা ব্যবস্থা করো, আমি এতটুকু পর্যন্ত মোবাইল চালাবো, এরপর তুমি মোবাইলটা নিয়ে নাও। তোমার গার্ডিয়ান হাতে নিয়ে নিলে তখন আর দেখবো মোবাইল নিতে ইয়ে হবে না। আর গার্ডিয়ানকে বলবা যে এই ব্যাপারে স্ট্রিক্ট থাকতে, তুমি নিজেকে আবদার করো যে একটু স্ট্রিক্ট হোক, নাহলে আমার ভবিষ্যৎ খুবই খারাপ, আমার ভালো জায়গায় চান্স হবে না, আমার এখন এটা নিয়ে টেনশন হচ্ছে, এটা বুঝাও। তোমার গার্ডিয়ান তোমাকে সহায়তা করবে এটার ব্যাপারে। ঠিক আছে, তো মোবাইল এইভাবে নিজের একটু সময় বেঁধে নিতে হবে মোবাইলের জন্য। ঠিক আছে, এরপর হতাশ হওয়া যাবে না, যেটা আমি আগে বলছি, মোটিভেট ইউরসেলফ, তুমি মোটিভেশনে দিবে নিজেকে, কিন্তু কখনো নিজে হতাশ হবা না। হতাশা আসলেই তখন তুমি চিন্তা করবা কাদের জন্য তুমি এটা করতেছো, নিজের জন্য করতেছো, নিজের মা বাবার জন্য করতেছো, নিজের একটা ভালো লাইফ লিড করার জন্য, একটা ভালো ফিউচারের জন্য এটা করতেছো। তো এই জন্য হতাশ কিন্তু হওয়া যাবে না। বারবার দেখবা তোমার আশেপাশে ফ্রেন্ডরা অনেক বেশি পারে, তারপরেও তোমার নিজের হতাশ হওয়া যাবে না। বারবার বলছি, তুমি কিন্তু নিজে নিজেকে মোটিভেট করবে যে আমাকে পারতে হবে, আমি পারবো, আমাকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। এই 3টা কথা মনে রাখো, তাহলেই তোমার মধ্যে হতাশা আসবে না। আর মনে রাখবা, যখনই তুমি হতাশ হও, তুমি নামাজ পড়বা, আল্লাহকে ডাকবা, উপরওয়ালাকে ডাকবা। উপরওয়ালা কাউকে নিরাশ করেন না, উপরওয়ালা কাউকে নিরাশ করেন না। যে অন্তত এইটা চাই যে আল্লাহ আমি পড়াশোনা করবো, আমাকে একটু হেল্প করো, আল্লাহ তাকে কখনো এটা বলবে না যে তুই পড়াশোনা তো করার যোগ্য না বা পড়াশোনা করতে পারিস না, এরকম কিছুই আল্লাহ কিন্তু বলবে না। আল্লাহ বলবে তুই যেটা চাচ্ছিস আমি সেটা দিব। উপরওয়ালা তোমাকে দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু তুমি চাচ্ছ না। তুমি চাও কি, যে আল্লাহ আমি পড়াশোনা না করে কিভাবে এ প্লাস পাবো, পড়াশোনা না করে কিভাবে আমি কোথাও একটা চান্স পাই যাবো। ওইটা তো আল্লাহ কাউকে দিবে না, কারণ আল্লাহ কারোর সাথেই বেইনসাফি করে না। তুমি ইনসাফটাই চাও, এবং কিভাবে চাবা, পড়ালেখা করার মাধ্যমে। এই জন্য বলবা যে আল্লাহ আমাকে বেশি বেশি পড়াশোনা করার তৌফিক দান করো, কি পড়লে আমি পরীক্ষায় ভালো করতে পারবো সেইভাবে আমার পড়ার তৌফিক দান করো, এবং আমাকে একটা ভালো রেজাল্ট দাও। আগে ভালো রেজাল্ট চাইলে হবে না, আগে এইগুলো চাই, তারপর ভালো রেজাল্ট চাইতে হবে। ঠিক আছে, এই জন্যই আমি বলছি হতাশ হওয়া যাবে না, উপরওয়ালা তোমাকে দেওয়ার জন্য কিন্তু সবসময় রেডি আছে। এরপর অন্যের সাথে নিজেকে তুলনা করা, আমি বলি এটা কখনোই করা যাবে না, অন্যের সাথে নিজেকে তুলনা করা যাবে না। তুলনা করতে হবে সবসময় নিজের সাথে, কিন্তু অন্যের সাথে তুলনা করা যাবে না। ঠিক আছে, কিন্তু অন্যরা কতটুকু আগাইছে এইটুকু খোঁজ কিন্তু রাখবা, যে অন্যরা পড়াশোনা করতেছে নাকি করতেছে না, অন্যরা আগাচ্ছে নাকি আগাচ্ছে না। অন্যরা পড়াশোনা না করলেও তোমার পড়াশোনা করতে হবে, অন্যরা পড়াশোনা থেকে অনেক বেশি আগায় গেলেও তোমাকে পড়াশোনা করে আগাইতে হবে ধীরে ধীরে হইলেও। ঠিক আছে, তো এটাই আর কি, এই জন্যই তোমার দেখতে হবে। তোমার এই জন্য বলি না যে অন্যের সাথে তুলনা করার জন্য, অন্যের সাথে তুলনা করলে কি হবে, তুমি দেখবা যে সে 1 সপ্তাহে একটা বই শেষ করে ফেলছে, সে বললো, তুমি বললে হাই হাই আমি 1 বছর ধরে একটা বই শেষ করতে পারি না, তুই 1 সপ্তাহে একটা বই শেষ করে ফেলছিস, এই যে তোমার মধ্যে ডিপ্রেশন আসবে আবার। তো অন্যের সাথে নিজেকে তুলনা করলে দেখবে ডিপ্রেশন আসতেছে। অথবা অন্যরা যদি পড়াশোনা না করে, তাহলে তুমি মনে করবে তুমি সব পারো। তোমার যে প্রতিযোগিতা, সেটা কি তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার সার্কেলের সাথে না, তোমার যে প্রতিযোগিতা সেটা হচ্ছে সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে। তাহলে অন্যের সাথে
মানে তোমার সারাউন্ডিং এর যে স্টুডেন্টরা আছে, ফ্রেন্ডরা আছে, তাদের সাথে তুলনা করে আলটিমেটলি কি তোমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য অন্যের সাথে নিজে তুলনা না করে নিজের সাথে নিজে তুলনা করো। আমি গতকালকে 1 ঘন্টা পড়াশোনা করতে পারছি, আজকে বাড়াবো, আজকে 1.5 ঘন্টা, কালকে বাড়াবো, কালকে 2 ঘন্টা, এরপর দিন আবার বাড়াবো 3 ঘন্টা, এরপর দিন আবার বাড়াবো 4 ঘন্টা, এভাবে বাড়াবো। ঠিক আছে? গতকালকে আমি একটা পেজ পড়ছি, আজকে 2টা পেজ, গতকালকে আমি 2টা পেজ পড়ছি, আজকে 3টা পেজ, গতকালকে আমি 2টা টপিক পড়ছি, আজকে 4টা টপিক পড়ছি। এইভাবে নিজের সাথে নিজেকে তুলনা করো এবং নিজেকে প্রত্যেক দিন ছাড়াই যাওয়ার চেষ্টা করো। যখন তুমি নিজেকেই নিজে ছাড়া যেতে পারবা, তখনই তুমি বুঝতে পারবা যে তোমার মধ্যে কি কি চেঞ্জ আসছে এবং তুমি পারবা। আমি বিশ্বাস করি তখন তুমি পারবা। তো এই জিনিসটা পারতে হলে তোমাকে কি করতে হবে? নিজের সাথে নিজের তুলনা করতে হবে। আর অন্যের সাথে যদি তুমি তুলনা করো, সে যদি আগায় থাকে তোমার ডিপ্রেশন হবে, আবার সে যদি পিছায় থাকে তখন তুমি তোমার যে পড়াশোনার স্পিড আছে সেটা কমে যাবে। এই জন্য অন্যের সাথে তুলনা না করে সবসময় নিজের সাথে নিজের তুলনা করবা, প্রতিদিন নিজেকে ছাড়ায় যাওয়ার চেষ্টা করবা। তারপর অষ্টম যেই নিষেধাজ্ঞাটা তোমাদের জন্য, সেটা হচ্ছে মা বাবা শিক্ষক শিক্ষার অবাধ্য হওয়া যাবে না। তুমি হুট করে অবাধ্য হয়ে গেছো মা বাবা কি করলো? তোমাকে দিয়ে দিল একটা অভিশাপ। মা বাবারা কিন্তু সবসময় মুখে অভিশাপ দেয় এরকম না, মনে মনে অভিশাপ দেয়। তুমি কি করলো? তোমার মা বাবার সাথে গিয়ে বেদবি করলা। তোমার মা বাবা মনে মনে একটা ইয়াদে দিল যে আমার ছেলেটার আমি সবসময় এত ভালো ব্যবহার করি তার সাথে, সে আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করলো। আল্লাহ কিন্তু এটা দেখে বলছে, আর তোমার ভাগ্যে একটা মিসফরচুন, সেটা কি করে দিল? আল্লাহ সেট করে দিল। ঠিক আছে? তো কি হলো? তোমার লাইফের কোনো একটা জায়গায় তোমার একটা কি হয়ে গেল? একটা খারাপ কিছু হয়ে গেল, সেটা অ্যাডমিশনে। তোমার ভালো একটা জায়গায় চান্স পেলো। কেন? তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছো, এটার কারণে। তো অভিশাপ কিন্তু লেগে যায়, বলতে হয় না সবসময়। আবার অনেক সময় বলেও দেয় মা বাবা যে তোরে অভিশাপ দিলাম, ডাইরেক্ট বলে দেয়। ঠিক আছে? আমি এরকম অনেক মা বাবাকে দেখি ডাইরেক্ট অভিশাপ দিয়ে দেয়। তো এই কাজ এই জন্যই করা যাবে না। আর শিক্ষক শিক্ষার অবাধ্য হওয়া যাবে না কেন? তুমি শিক্ষক শিক্ষার সাথে গিয়ে কি করলা? একদিন খারাপ ব্যবহার করলা, উনারা মনে মনে বদয়া দিল, দেয়া দিল তোমাকে। শিক্ষক শিক্ষিকা যখন মনে মনে বদয়া দেয়, তখন কিন্তু তাদের ফিউচারে অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়ে। বি কেয়ারফুল, কারোর সাথে কোনো প্রকার কোনো খারাপ বিহেভ করা যাবে না। অবাধ্য হওয়ার মানে এই না যে তুমি তাদের সব কথাই শুনতে হবে। স্যার ম্যামরা অনেক সময় অনেক কথাই বলবে যে সবকিছু তোমার পক্ষে মেনে চলা সম্ভব হবে না, সবকিছু মানা সম্ভব হবে না, কিন্তু কথা হচ্ছে তুমি বেয়াদবি করতে পারবে না। স্যার ম্যাম যাই বলে না কেন, তোমাকে যদি মারতেও আসে, তুমি চুপচাপ মারটা সহ্য করে নেবে। তারপর উনি যদি তোমার সাথে কোনো বেইনসাফি করে থাকে, এটার বিচার আল্লাহ করবে। ঠিক আছে? কারণ কি, তুমি মনে রাখবা যে বড়দেরকে যেরকম শ্রদ্ধা করতে হবে, ছোটদের কিন্তু স্নেহ করতে হয়। তারা যদি তাদের দিক দিয়ে বেইনসাফি করে, আল্লাহ কিন্তু সেটা দেখতেছে, সেটারও কিন্তু বিচার হবে। ঠিক আছে? কিন্তু তুমি নিজে যাতে কোনো প্রকার কোনো অভিশাপের শিকার বা কোনো একটা কিছু খারাপ কিছু শিকার হয়ে যাতে তোমার রেজাল্টটা যাতে খারাপ না হয়, এই জন্য আমি বলতেছি কখনোই তোমার মা বাবা কিংবা তোমার শিক্ষক শিক্ষার সাথে বেয়াদবি করবা না। তাদের সবসময় দোয়া নিবা, তাদের কাছে সবসময় তুমি একজন ভালো আদর্শ স্টুডেন্ট, আদর্শ ছাত্র, তারপর আদর্শ ছেলে বা মেয়ে হওয়ার চেষ্টা করবা। তাহলেই দেখবা তোমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হবে। তোমার রবকে কখনো ভুলে যেও না, এটা মনে রাখবা। তোমার রব সবসময় তোমার পাশে আছে। তোমার রবকে যতক্ষণ তুমি মনে রাখতেছো, তোমার রব তার থেকে বেশিক্ষণ সময় ধরে তোমাকে মনে রাখতেছে। তো তোমার রবকে তুমি সবসময় ডাকবা তোমার হেল্প করার জন্য, তোমার রব তোমাকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে? আর অবশ্যই নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করো, অতিরিক্ত নামাজের কথা বলবো না, অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজ আর সুন্নত নামাজগুলো সময় মতো পড়ো। তাতেই আমি মনে করি ইন্টারমিডিয়েটের জন্য যথেষ্ট। নিচে উপরে উঠতে বা ভালো কিছু করতে অন্যকে কখনোই নিচে নামানোর চেষ্টা করো না। এটা অনেক বড় একটা গুণ। আমি বলতেছি কেন, তুমি ধরো ভালো কিছু করতে চাচ্ছ, তখন কি হবে? তোমার মনের মধ্যে এটা চিন্তা হবে যে আমি যদি আমার ফ্রেন্ডকে পড়াশোনায় হেল্প করি, সে আমার থেকে উপরে চলে যাবে, আমি তাকে হেল্প করবো না। উল্টা আরো আমি তাকে উল্টা পাল্টা ভুলভাল তথ্য শিখাই দিব, ভুলভাল জিনিস বুঝাই দিব, যাতে সে কখনো উপরেই না উঠতে পারে। অন্য মানুষ কি বিছায় আছে? তুমি তোমার ফ্রেন্ডকে না হয় ভুলভাল শেখাচ্ছ, অন্য মানুষ কি বিছায় আছে? সারা দেশের মধ্যে এত এত ভালো স্টুডেন্ট, সবাই কি পিছিয়ে যাবে? সবাই কিন্তু আগায় আছে। দিন শেষে কি হবে? তুমি তোমার ফ্রেন্ডকে ভুল বুঝাই দিচ্ছ। তোমার ফ্রেন্ড কোনো কারণে একটা হইলো, কোনো একটা খারাপ কিছু হইলো, তার সাথে খারাপ একটা রেজাল্ট হইলো বা কিছু হইলো, সে কিন্তু মনে মনে তোমাকে হয়তো কোনো বদয়া দিবে না, বাট মনে মনে যে একটা কষ্ট আছে সেটা থেকে কিন্তু একটা বদয়া লেগে যাবে। ঠিক আছে? এই বদয়া কামাই করা এটা কিন্তু খুবই বাজে। আর কখনোই হিংসা করবা না। আরেকজন ভালো পারতেছে তাকে নিয়ে কখনো হিংসা করবা না। আরেকজন ভালো পারতেছে তাকে তুমি মোটিভেট করবা, তার কাছে যাবা, সে ভালো পারতেছে, সে কিভাবে পারতেছে সেগুলো নিয়ে টিপস দিবা। সে যদি অহংকারী হয়, তার কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু যদি সে ভালো মন মানসিকতা নিয়ে থাকে, তার কাছ থেকে অবশ্যই তোমার কিছু না কিছু শিক্ষার আছে। তার কাছ থেকে গিয়ে ওই শিক্ষণীয় জিনিসগুলো গ্রহণ করবা। সে কিভাবে পড়াশোনা করে, কি কি মানে, কি কি বর্জন করে চলে, সেগুলো একটু জানার চেষ্টা করবা। পড়াশোনার বিভিন্ন টপিক তার কাছ থেকে হেল্প নিবা, তুমি তাকে হেল্প করবা যদি তুমি এমন কিছু জানো যেটা সে না জানে। এইভাবে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক যে পড়াশোনার একটা কি বলে লেনদেন,
এই লেনদেন দিয়েই হচ্ছে তোমার ভালো রেজাল্ট আসবে, এমনি এমনি আসবে। তো এই হচ্ছে তোমাদের জন্য আমার মোটামুটি আদেশ নিষেধ, যেইগুলো তোমরা যদি মেনে চলতে পারো, অন্তত উপদেশগুলো মেনে চলতে পারলেও অনেক কিছু হবে। আর যেগুলো না করছি, করতে এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, কইরা তারপর কি হয়, চান্স হয় না কোথাও, তারপর এসে কান্নাকাটি হতে, ভাইয়া আমি তো ভুল করে ফেলছি, আমি তো কোথাও চান্স পাই নাই। কেন পাও নাই? এই কারণ। আমি বলছি যেগুলো তো না করতে বলছিলাম, হ্যাঁ আমি তো তখন বুঝি নাই, তখন হরমোনের তাড়না, রক্ত গরম, আমি কিভাবে ভাইয়া কারো কথা শুনবো? তখন তো আমার মনে হচ্ছিল যে আমিই সব, আরেকজনের কথা আমি কেন শুনবো, কেন আমি আরেকজনের বাধা মেনে চলবো? এই জন্য ভাইয়া মানতে পারিনি। এখন কেন আসছো? এখন তো ভাইয়া আমার পা মাটিতে ঢুকে গেছে, ঠিক আছে? মানে বলে না যে আহ, কাদায় পড়ে গেছি, এখন তো এখান থেকে উঠতে হবে। তখন আর কিছু করার থাকে না। সেকেন্ড টাইম আর এটা বুঝে, মেডিকেলে যখন সেকেন্ড টাইম দেয় তখন তারা বুঝে, যখন 5 মার্ক কেটেও মেডিকেলে চান্স না হয় তখন তারা বুঝে যে আমরা কি করছি, কি হারাইছি, কি করা দরকার ছিল, কেন করলাম না। এইটা যাতে না হয় এই জন্য সবার জন্য আমার আহ্বান থাকবে, যেই নিষেধগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এই নিষেধগুলো একটু মেনে চলার চেষ্টা করো, আর যে উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো গ্রহণ করার চেষ্টা করো। তোমাদের জন্য অনেক ভালো হবে। অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ বড় ভাই, তোমাদের এই উপদেশগুলো দিলাম, মেনে চলতে পারলে তোমাদের জন্য ভালো হবে। অ্যাডমিশনের সময় ভালো রেজাল্ট করতে পারবা, তোমার মা বাবাও খুশি হবে, তোমার শিক্ষক শিক্ষিকাও তোমার প্রতি খুশি হবে, তুমি নিজেও তোমার প্রতি খুশি হবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাই।